নমস্কার, আমি ডক্টর সব্যসাচী রায়। ওয়ার্ল্ড অ্যাজমা ডে 5th মে 2026। এইবারকার থিম হলো অ্যাক্সেস টু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ব্রঙ্কোডাইলেটার্স বা মেডিকেশনস টু ইচ অ্যান্ড এভরিওয়ান উইথ অ্যাজমা। এই নিয়ে আমাদের শুরু টপিক অ্যাজমা। আজকে নিয়ে আমি কিছু বলতে চাই রিগার্ডিং অ্যাজমা। অ্যাজমা কোনো বয়সের মার্জিন রাখে না, অনেকটা ভ্যারাইড মার্জিন অফ এজ আমরা অ্যাসমা রোগটাকে দেখতে পারি। হোয়াট ইজ অ্যাসমা? অ্যাসমা মেনলি ইট ইজ আ ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এই ডিজিজটা একটা ক্রনিক ডিজিজ। এই ডিজিজটা রিভার্স করা যায়, এটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিজিজটার রিভার্স করা যায়। এই ডিজিজটা সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিতভাবে জানতে চাই, এই ডিজিজটা অ্যাকচুয়ালি কী হয়, আমাদের যেই শ্বাস প্রশ্বাস প্রণালী যেগুলো আছে, ব্রঙ্কিয়াল ট্রি যেটা আছে, সেই ট্রিগুলো যখন বেসিক্যালি উইন্ড পাইপটা যখন ন্যারো ডাউন হচ্ছে ডিউ টু সাম এয়ারওয়ে অবস্ট্রাকশনস, মানে অবস্ট্রাকশন হচ্ছে। কেন, কখন ন্যারো হচ্ছে? ন্যারো তখনই হয় যখন আমাদের সব কিছু ট্রিগারিং ফ্যাক্টর রোল প্লে করে। সেই ট্রিগারিং ফ্যাক্টরসগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যালার্জেন্স, একটা হচ্ছে এয়ার পলিউটেন্টস, আর একটা হচ্ছে রেসপিরেটরি ইনফেকশনস। আমাদের অনেক রকমের ইনফেকশনস হয়, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন আছে। এক্সারসাইজ করলে অনেক সময় ন্যারো হয়, অনেকে এক্সারসাইজ করার পর হাইপার ভেন্টিলেশন করে। অনেক সময় ওয়েদার চেঞ্জেসের জন্য আমাদের এই উইন্ড পাইপগুলো ন্যারো হয়। আবার অনেক সময় কিছু পয়জনাস গ্যাসেস সাচ অ্যাজ সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইসবের জন্য ন্যারো ডাউন হয়। সাথে আরও আছে যারা কিছু কিছু খাবার আছে, যেমন বেগুন, চিংড়ি এবং আরও কিছু খাবার যার মধ্যে যেইটা খেয়ে মানুষের অ্যালার্জি হতে পারে। আরও তার সঙ্গে অ্যাডিশনাল আছে কিছু ওষুধ, ড্রাগসের থেকে ওটা হতে পারে। তো মূলত আমাদের অ্যাজমা সম্পর্কে যেটা বলতে পারি আমরা, অ্যাজমা ইজ আ ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ ইন which patient suffers with reversible episodes of airway obstruction and with bronchospasm. ব্রঙ্কোস্পাজম কেননা এইসব স্পাজম হয়ে যায়, মানে এয়ারওয়ে টিউবসগুলো হঠাৎ করে একটা স্পাজম হয়ে ন্যারো ডাউন হয়ে যায়। তখন আমাদের যেই অ্যামাউন্ট অফ হাওয়া ঢোকার কথা ওই সব এয়ারওয়ে টিউবস দিয়ে, সেই অ্যামাউন্ট অফ হাওয়াটা ঢুকতে পারে না। তখনই হয়ে যায় শ্বাসের কষ্ট এবং হাঁপানি। এই হাঁপানিটাই আমরা ইংলিশ টার্মে অ্যাসমা বলে থাকি। তাহলে আমাদের এইখানে রিস্ক ফ্যাক্টরসগুলো জানা যাক। কী কী রিস্ক ফ্যাক্টরস এগুলো হতে পারে। এগুলো এক একটা হোস্ট ফ্যাক্টর বলে যেগুলো জানি, তার আন্ডারে যেগুলো আসে সেটা হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন, বাবা মায়ের থাকলো বা দাদু ঠাকুমার আছে, আমরা ওখান থেকে পেলাম। একটা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, সবসময় একটা টেন্ডেন্সি কি আমার একটা কিছুতে একটু ঠান্ডা হাওয়া লাগলেই এটা আমার একটা অ্যাজমা প্রেসিপিটেট করছে। কিছুটা জেন্ডার বায়াসও থাকে, কি কারো কোনো 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 সময় দেখা যায় যে খুব মেয়েদের বেশি হচ্ছে, বা কোনো কোনো সময় দেখা যায় ছেলেদের বেশি হচ্ছে। একটা রেস, আমাদের যে অরিজিন, সেই অরিজিনটা দেখলেও দেখা যায়, স্টাডি করে দেখা যায় যে এরকম কিছু কিছু অরিজিন ইনহ্যাবিটেন্টস আছে যারা এই অ্যাজমাতে প্রচণ্ড সেন্সিটিভ, আমরা খুব দেখতে পারি সেই পপুলেশনের মধ্যে। এবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে অনেকগুলোই আছে, যেগুলো ইনডোর অ্যালার্জেন্সের মধ্যে আমাদের যেমন খাবার তৈরি করার যে রান্নাঘর, তার মধ্যে যেই রান্নাগুলো হচ্ছে, তার মধ্যে যেই হোম কুকিংয়ের তরফ থেকে যে গ্যাস তৈরি হচ্ছে, বা কেউ ঘরে বসে স্মোক করছে, আমরা প্যাসিভলি স্মোক করছি। তারপরে আছে আউটডোর অ্যালার্জেন্স, বাইরের সব যানবাহনের ধোঁয়া যেগুলো ঘরে ঢুকে আসছে। মেইন কারণ যেটা আমরা বলতে পারি, যেটা হচ্ছে একটা টোবাকো স্মোকিং। যদি বাড়িতে কেউ অ্যাক্টিভলি টোবাকো স্মোকিং করেন, সেটা একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তারপরে আছে রেসপিরেটরি ইনফেকশান, আমি আগেও বললাম, ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশান, প্যারাসাইটিক ইনফেকশানস। তার সঙ্গে আছে ডায়েট আর ড্রাগস। কি ডায়েট খাচ্ছি আমরা, সেই ডায়েটের মধ্যে এমন কোনো জিনিস নেই তো যেটা থেকে আমাদের অ্যাজমাটা ট্রিগার হতে পারে। এমন কোনো ওষুধ খাচ্ছি না তো যেটা থেকে আমাদের অ্যাজমাটা ট্রিগার হতে পারে। আর একটা হতে পারে যে একটা মানুষ, যে তার তখন বেসাল মেটাবলিক ইন্ডেক্স অনেক হাই হয়ে গেছে, সে খুব ওবিস হয়ে গেছে, সে অল্প একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে।
আরেক রকমের অ্যাজমা হতে পারে, সেটা হচ্ছে একটা কার্ডিয়াক অ্যাজমা রাদার দ্যান ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই টপিকে আমি আরও পরে আসবো বিস্তারিতভাবে। তবে মূলত অ্যাজমা নিয়ে ডিসকাশন করার জন্য একটা যেটুকুনি বলার দরকার সেইটুকুনি হচ্ছে এটার দুটো ফেজ আছে। এইটার হচ্ছে একটা আর্লি ফেজ হয় আর একটা ক্রনিক ফেজ হয়। আর্লি ফেজে ডিউ টু ব্রঙ্কিয়াল স্মুথ মাসল স্পাজম, একটা ব্রঙ্কিয়ালের আমাদের যে শ্বাসনালীর মধ্যে রিং ওয়াইজ যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসলস আছে ওইগুলোর স্পাজম এবং এক্সেসিভ সিক্রিশন অফ মিউকাস, প্রচুর পরিমাণে মিউকাস সিক্রিশন হচ্ছে। তার জন্য কি হচ্ছে, ওই জায়গাগুলো মিউকাস ক্লগিং হচ্ছে, এয়ারওয়ে টিউবসগুলো ন্যারো হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। ক্রনিক ফেজে কি হয় দেখি আমরা, কন্টিনিউয়াস একটা ইনফ্লামেশন হচ্ছে, একটা ফাইব্রোসিস হচ্ছে, একটা ইডিমা, ইডিমা মানে হচ্ছে ফুলে যাচ্ছে। অনেক সময় নেক্রোসিস বলে আমরা একটা টার্ম ইউজ করি, সেই নেক্রোসিস মানে পচে যাচ্ছে ব্রঙ্কিয়াল যে এয়ারওয়ে টিউবসগুলো, সেগুলোর এমন কোনো রোগ হয়েছে যেটার জন্য ওই জায়গাটা পচে যাচ্ছে। সিমটমস কী আসবে অ্যাজমার সিমটমস মেইনলি আমরা দেখতে পাবো একটা কাশি, হাঁচি, একটা বুকে চাপ চাপ ভাব এবং একটা শ্বাসকষ্ট। এই পুরো সিমটমসগুলো নাইটের দিকে, বেসিক্যালি রাতের সময় বেশি গাঢ়তর হয়। শ্বাস নিতে সমস্যা, অল্প একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন, শুতে গেলে কাশি, উঠলে কাশি, কাশি কিসের জন্য হচ্ছে সেটাই বুঝে পাওয়া যাচ্ছে না, বারবার হেঁচকি উঠছে। এই সব সমস্যা নিয়ে মেনলি আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে। আরও সমস্যা যখন আরও গুরুতর হয় তখন সিভিয়ার কাফ হয়, কাফটা থামানো যায় না, কোনো নর্মাল কোনো কাশির ওষুধ খেয়ে থামানো যায় না, একটা শো শো করে আওয়াজ শুনতে পাওয়া যায় প্রতিটি শ্বাসের সঙ্গে, শ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, শো শো করে একটা আওয়াজ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, চেস্ট টাইটনেস হচ্ছে, ঘুমাতে পারছে না, তার রাতের ঘুম হচ্ছে না, দিনের বেলায় প্রেশার বেড়ে যাচ্ছে, দিনের বেলায় ঘুমাতে চাইছে, ডে টাইম স্লিপিনেস, তার প্রোডাক্টিভ লাইফ হচ্ছে না, তার নাকের মধ্যে সর্দি সবসময় ঝরে পড়ছে, ন্যাজাল কনজেশন হচ্ছে। এই সব সমস্যা আমরা দেখে থাকি। তো এগুলোর কারণ কি? এক্স্যাক্ট কারণ, অ্যাজমার এক্স্যাক্ট কারণ কিন্তু আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকগুলো হাইপোথিসিস যেটা দেখা গেছে কি অ্যাজমাতে হচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাটোপিক অ্যালার্জিক একটা অ্যাজমার ট্রিগার করে। একটা চাইল্ডহুড রেসপিরেটরি ইনফেকশন যদি কারোর থেকে থাকে তাহলে একটা অ্যাজমার চান্সেস থাকে। একটা এক্সপোজার টু অ্যালার্জেন, যদি একটা মানুষ খুব একটা ডাস্টি এনভায়রনমেন্ট, একটা কোল্ড এনভায়রনমেন্টে এক্সপোজার করে থাকে, তখন এই অ্যালার্জেনগুলো যখন নাক এয়ারওয়ে টিউবস দিয়ে আমাদের নাকের ভিতর এবং মুখের ভিতর দিয়ে যখন পুরো এয়ারওয়ে পাথওয়েটা এন্টার করলো, তখন এই অ্যাসমার এই ট্রিগারিং ফ্যাক্টরস যদি এদের এই প্যাথোজেন্সগুলো যদি এই থেকে থাকে তাহলে আমাদের অ্যাজমা ট্রিগার হবে এবং তার সিমটমসগুলো ম্যানিফেস্ট করবে। কী কী টেস্ট আমরা করতে পারি এই অ্যাজমা ডিটেকশনের জন্য? ইনিশিয়ালি একটা মেডিকেল হিস্ট্রি, প্রপার হিস্ট্রিটা নেওয়া খুব দরকার। একটা অ্যাজমার সিমটমস যেগুলো আমি আগে বললাম সেগুলো যদি থাকে তাহলে আমরা সাসপেক্ট করবো একটা মানুষের অ্যাজমা হচ্ছে। এখন আমাদের অনেকেই আমরা চেম্বারে অনেক সময় পিক ফ্লো মিটার রাখি, পিক ফ্লো মিটার দিয়ে একটা ফু দিতে বলে অ্যাজমার ডিটেকশান কিন্তু কিছুটা হলেও করা যায়, অ্যাসেসমেন্ট করা যায় যে যে সিভিয়ারিটি অফ ভিজিংটা কতটা হচ্ছে ওই পিক ফ্লো মিটার দিয়ে। পিক ফ্লো মিটার কিছুই না, একটা বাঁশির মতো একটা যন্ত্র, পেশেন্ট আসলো ওনাকে মুখ দিয়ে একটা ফু দিতে বলা, জোরে যতটা পারা যায় ততটা জোরে ফু দেওয়া। এটা বেসিক্যালি একটা স্পাইরোমেট্রি টেস্টের মতো। তারপরে তো আরও আছে কি FEV1 বলে, ফোর্স এক্সপিরেটরি ভলিউম, যদি মোর দ্যান 80 থাকে তাহলে আমরা বলবো নর্মাল। এরপর অ্যালার্জি স্কিন টেস্ট আছে, অনেক সময় যে অ্যালার্জিটা থেকে ওনার অ্যাজমা হচ্ছে সেটা আমরা স্কিন টেস্ট করে, অনেক সময় যদি স্কিনে ইনডিউরেশন হয়ে যায়, চারিপাশটায় যদি একটা প্রিক করে দিই, তারপর চারিপাশটায় যদি ফুলে যায়, তখন বুঝবো যে ওই সাবস্টেন্সটা থেকে মানুষটার অ্যালার্জি আছে, তাই জন্য ওই সাবস্টেন্সটাকে যতটা সম্ভব পারা যায় দূরে থাকতে বলবো। দ্বিতীয়ত কী টেস্ট করতে পারি, একটা চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরেতে অ্যাজমার কারণও খুঁজে পাওয়া যেতে পারে, তবে এক্সরেতে খুব দৃঢ়ভাবে দেখা যায় না যে অ্যাজমার কারণটা, যদি কোনো নিউমোনিয়া তার সঙ্গে থেকে থাকে সেখানে কিন্তু এক্সরেতে ডায়াগনোজড হয়ে যাবে। ট্রিটমেন্টের মধ্যে অনেক রকম ট্রিটমেন্ট আছে, তার মধ্যে একটা লং টার্ম ট্রিটমেন্ট আছে, একটা কুইক রিলিফ একটা, আর একটা ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি বলে আমরা একটা ট্রিটমেন্ট পাই। মেনলি মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা জেনে থাকি, যেটা এই বছরকার অ্যাজমার থিম,
মানে আমাদের ব্রঙ্কোডায়ালেটার্স, শর্ট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। ব্রঙ্কোডায়ালেটার্স হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, মানে আমাদের শ্বাস নালীতে এই স্পাজমটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যখন এয়ারওয়ে টিউবস ন্যারো হয়ে যাচ্ছে, স্টেরয়েড, খুব লো ডোজের মাইল্ড ডোজের একটা স্টেরয়েড যখন আমরা ইনহেল করি, তখন এই ন্যারোয়িং হয়ে যাওয়া টিউবসগুলো আবার ব্যাক টু নর্মাল হয়ে যায়। আরও সাথে আছে হচ্ছে লিউকোট্রাইন মডিফায়ার্স, যেগুলোর জন্য আমাদের এই মিউকাস প্লাগগুলো তৈরি হচ্ছে, যেগুলো আমাদের মিউকাস প্লাগগুলো তৈরি হয়ে আমাদের এয়ারওয়েটাকে ন্যারো করছে, সেইগুলো কিন্তু লিউকোট্রাইন মডিফায়ার্স দিয়ে আমরা ঠিক করতে পারি। এটা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এবং কম্বিনেশন ইনহেলার্স আমরা ইউজ করে থাকি। মেনলি বিভিন্ন টাইপস অফ অ্যাজমা আমি আগেও বললাম, আর একবার বলছি আমি। একটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা, একটা নন অ্যালার্জিক অ্যাজমা যেটাকে আমরা ইন্ট্রিনজিক অ্যাজমা বলি, একটা কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, একটা অকুপেশনাল অ্যাজমা, কেউ কাজ করতে করতে অ্যাজমাটাকে ডেভেলপ করলো, আর একটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, আর একটা কার্ডিয়াক অ্যাজমা, আর একটা হচ্ছে মেডিকেশন ইনডিউসড অ্যাজমা, আর একটা নকটার্নাল অ্যাজমা, মানে রাতের দিকে আপনার শ্বাসকষ্টটা হচ্ছে। তাহলে অ্যাজমা আমাদের ঘরে ঘরে আমরা দেখতে পারি অ্যাজমা। অ্যাজমার কোনো এজের ব্যারিয়ার নেই, যে কোনো এজে হতে পারে। অ্যাজমার সঙ্গে সিওপিডি বলে একটা রোগও অনেক সময় কম্বাইন করায়। যদি প্রিভিয়াসলি কারোর অ্যাজমা থেকে থাকে, তারা কিন্তু ভেরি মাচ প্রোন টু সিওপিডি হয়ে যায়। তখন আমাদের অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম বলে একটা সিনড্রোম আমরা কিন্তু দেখে থাকি। তাহলে চিকিৎসায় আসি। চিকিৎসায় কী কী আমরা ঘরে বসে করতে পারি, সেটা হচ্ছে অ্যাজমা একটা রিভার্সেবল রোগ, যেহেতু আমাদের একটা ইনহেলার, একটা শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ব্রঙ্কোডায়ালেটার্স উইথ, এটা কিন্তু আমরা রাখতেই পারি খুব সহজে, পকেট ফ্রেন্ডলি, এবং পকেটের মধ্যে করেও ক্যারি করে যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারেন। তো এই ইনহেলার টেকনিক্স নেওয়ার কিছু টেকনিক্স, যেটা আমরা ডাক্তাররা খুব হামেশাই প্রেসক্রাইব করে থাকি, কিন্তু তারপরও শুনি পেশেন্ট নিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা জানার চেষ্টা করেছিলাম আমি একবার আমার এক পেশেন্টের থেকে। তখন আমি জানতে পারি যে পেশেন্টের ঠিকঠাক ইনহেলার নিতেই পারছে না, এবং দোকানদার যার কাছ থেকে উনি নিয়েছেন, ইনহেলারটা কিনেছেন, উনিও ঠিক জানেন না কেমনভাবে ইনহেলারটা প্রয়োগ করতে হয় বা নিতে হয় শরীরে। তো আমি ছোট্ট করে ইনহেলার নেওয়ার কিছু টেকনিক বলে দিচ্ছি, সেটা নিলে আপনারা সঠিকভাবে যদি নিতে পারেন, অ্যাজমা কিন্তু ইজিলি কিউরেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, প্রিপারেশন করা, প্রথমে একটা শান্ত এনভায়রনমেন্টে যাবেন, ক্যাপ রিমুভ করবেন ইনহেলারটার, মিটার ড্রাগ ইনহেলার বলে। মিটার ড্রাগ নেওয়ার পর দেখবেন একবার চাপ দিলে একটা মিটার কাউন্ট ঘুরে যায়। যাই হোক, এটা নিয়ে মিটার ঠিক থাকে। প্রাইম করবেন, একটু ঝাঁকিয়ে নিতে হয় অনেক সময়, আবার অনেক সময় না ঝাঁকালেও চলে। অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট বেসড ইনহেলার এসছে এখন। কিছুক্ষণ বসে লম্বা লম্বা শ্বাস নেওয়া, তারপর ইনহেলারটাকে মুখে নিয়ে সিল করা, তাতে ঠোঁটের সাইড দিয়ে হাওয়া না বেরিয়ে যায়। তারপরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট, ইনহেল অ্যান্ড প্রেস, মানে একই সঙ্গে চাপা এবং শ্বাস টানা করে মাউথটাকে সাইমেন্টেনিয়াসলি আপস অ্যান্ড ডাউনস, শ্বাসটা টেনে রাখতে হবে। যতটা টেনে রাখতে পারবেন, ততটাই এফেক্টিভলি আপনার ওষুধটা লাংস অবধি পৌঁছাবে। একটা ডিপ ব্রেথ নিতে হবে, নিয়ে কিন্তু ধরে রাখতে হবে। এমন না যে ডিপ ব্রেথ নিয়ে শ্বাসটা নিয়েই ছেড়ে দিলেন। এই জিনিসটা নিয়ে ধরে রাখবেন, যতটা আপনি ধরে রাখতে পারবেন ততটাই ভালো, ততটাই ওষুধের ডিপোজিশন হবে লাংসে। নিয়ে আবার প্রসেসটাকে রিপিট করবেন, এবং সর্বোপরি এই সব কিছু নেওয়ার পর মুখটা কিন্তু উষ্ণ গরম জলে অবশ্যই ধুয়ে নেবেন, যাতে পরবর্তীকালে মুখে কোনো ঘা না হয়। থ্যাংক ইউ। আবার আমি আসছি আরও ডিটেলসে ভিডিও নিয়ে। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী রায়।